মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সময় কিভাবে বয়ে চলে অন্যমনস্ক থাকলে বোঝা যায় না। আরও বোঝা যায় না যদি মানুষ একটা ঠিকঠাক প্রেমের মধ্যে দিয়ে দিন কাটায়। রিতম আর অঙ্কিতাকে নির্দ্বিধায় সে দলে ফেলা চলে। এতগুলো দিন কাটিয়ে আসার পরেও রিতম আর অঙ্কিতার ঝগড়ার মূল কারণগুলো নেহাতি মামুলি। এই যেমন ক্যাফে থেকে ওঠার সময় অঙ্কিতা বলে উঠল, আজকের টাকাটা কিন্তু আমি দেব। রিতম আপত্তি করল, না, তুমি এখনো তো রোজগার করো না। রোজগার করি না তো কি হয়েছে, আমার কাছে টাকা আছে। ও টাকা তো তোমার না। আরে বাবা, টাকাটা তো আমিই জমিয়েছি, কিন্তু পাঠিয়েছে তো তোমার বাবা। সে হোক গে। না না, শেষে কেউ বলবে তোমার বাবার পয়সায় প্রেম করে বেরিয়েছি। তোমার খারাপ লাগবে না? কথার তো একেবারে রংমশাল। ভুলটা কোথায় বললাম? তুমি ভুল বলতে পারো? নাও নাও নাও, দেদার খরচা করো না। এসব ছাড়ো। শোনো, কলকাতা যাওয়ার টিকিট কাটবো। সপ্তাহ খানেকের মধ্যেই অফিস থেকে ছেড়ে দেবে বলেছে। পরীক্ষা শেষ হতে অনেকগুলো দিন তো, কিভাবে কাটাবো? কেন, তোমার বান্ধবীর সাথে মাংসের খিচুড়ি খেয়ে কটা দিন কাটিয়ে দাও। আমায় তো আর খাওয়ালে না। ও হ্যাঁ, বলেছিলাম না, একদম ভুলে গেছি জানো। সে তো ভুলে যাবেই, তুমিও তো মনে করাতে পারতে। তুমি কেন মনে করালে না? অমনি দোষ হয়ে গেল আমার। ওসব জানি না, মাংসের খিচুড়ি আমি পরে খাইয়ে দেব। আগে তুমি বলো, তুমি মনে করাতে ভুলে গেছো, সরি বলো। এই এটা তো জবরদস্তি। তুমি বলবে? আচ্ছা বেশ বেশ, মেনে নিচ্ছি। তুমি যে আমায় মনে করে মাংসের খিচুড়ি খাওয়াবে, সেটা তোমার মনকে মনে করানো উচিত ছিল। কিন্তু আমারই যেহেতু মনে থাক থাক হয়েছে, বুঝে গেছি। কিন্তু জিনিয়ার সঙ্গে আমার আর কথা নেই, বুঝলে? কথা নেই? আচ্ছা, তুমি কি কিছুই খবর রাখো না? মানে জিনিয়ার সাথে তোমার কথা নেই, তুমি না বললে আমি জানবো কি করে? অর্কর সাথেও কাজটা মোটেই ঠিক করেনি। অর্কর সাথে কি করেছে শুনি? এই তো আগের দিন কেউ স্কচ অন দ্য রক্স খেলাম। ও হ্যাঁ, জিনি মিনি ছিনি কি সব বলছিল যেন। কেসটা কি বলো তো? অন দ্য রক্সের কেসটাকে বলো। মানে ওই আর কি, চলে যাবো তো। সে তো ব্যাঙ্গালোর ছাড়ছো, ইহলোক তো ছাড়ছো না। আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একসাথে কতগুলো দিন ছিলাম, মনটা ভার হয়ে যাচ্ছিল। মন হালকা হোক বা ভার, লিভার কিন্তু এসব বুঝবে না। হ্যাঁ, তুমি না, কালে ভদ্রে 4 পেগ স্কচ খেলে কারোর লিভার খারাপ হয় না। 4 পেগ? কি যে হয়েছে আমার, যেদিকেই ব্যাট চালাচ্ছি কানায় লেগে ক্যাচ। ঠিক আছে, আমার আর কি। আহা, অমন করছো কেন বলো? ভেবে দেখো, এখন কি সুন্দর একটা দুপুর। এই দুপুরে বসে ভাবো, পরের পুজো আমরা একসাথে কাটাবো, তাও আবার কলকাতায়। গোটা কলকাতা ঘুরে বেড়াবো শীতে। বইমেলা যাব। শেষ কবে বইমেলা গেছো তুমি? কথা ঘোরাবার অতটাও কেরামতি তোমার আয়ত্তে নেই রিতম বাবু। যতই হোক, তুমি তো আমার বুবলাদা নও। বুবলাদা আবার কি? উফ, আগের দিনই তো বললাম, পিসির ছেলে। ওটা তোমার ফ্যামিলি ট্রি? বাপ রে, বট গাছের মতো ঝুড়ি ছড়ানো। দাঁড়াও না, কলকাতা ফেরার পর বুবলাদাই তোমার ইন্টারভিউ নেবে, তখন দেখবো কথার কায়দা কোথায় যায়। ঠিক আছে, আমিও দেখবো সে মানিক চাঁদকে। এই আপাতত বেরোই চলো। চাঁদ উঠলে তো আবার তোমাকে হস্টেলে ঢুকতে দেবে না। আজ হস্টেলে এমনিই বিপদ আছে। বিপদ কেন? জিনিয়ারা মদ আনাচ্ছে। মানে? আরে হ্যাঁ গো, ওই 4th ইয়ারের ছেলেগুলোর মধ্যে একটাকে মুরগি বানিয়েছে, এসে দিয়ে যাবে। জানি না আবার কি কেলেঙ্কারি হবে। তুমি খাবে নাকি? খেতেই পারি। এই না না না, খেও না খেও না। কি দরকার বলো ঝঞ্ঝাট বাড়িয়ে? কেন, আমার বুঝি মন ভার হতে নেই, কিন্তু লিভার? যাকগে, মানে আমি তোমায় বারণ করছি না, কিন্তু হস্টেলে তুমি ফিরে এসো না, কলকাতায় কিছু একটা বন্দোবস্ত করব অমনি। এসব ঝগড়ার কোনো আদি অন্ত নেই। কথার মাঝে মাঝে একই ছন্দে ফিরে আসে এক একটা প্রসঙ্গ। অঙ্কিতার মুখে ফুটে ওঠে রাগ অভিমান। আবার সে কথারই শেষ প্রান্তে এসে রিতমের শব্দের ম্যাজিকে কিংবা মায়া ভরা মুখের দিকে তাকিয়ে রাগ অভিমান যে কোথায় মিলিয়ে যায়। আস্তে আস্তে একদিন রিতমের পাকাপাকি কলকাতা ফেরার দিন এলো।
ওকে এয়ারপোর্ট অবধি ছাড়তে এলো অঙ্কিতা। চোখের আকাশে নিম্নচাপের মেঘ। বোঝা যাচ্ছিল বেশ খানিকক্ষণ আগে, মুষলধারে না হোক, টুপটুপ করে বৃষ্টি হয়েছে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে রিতমের দিকে এগিয়ে দিল একটা টিফিন কৌটো। খেয়ে নিও। কি আছে এতে? খেতে যখন বলেছি নিশ্চয়ই খাবারই আছে কিছু একটা। আহা, রাগ করছো কেন? দাঁড়াও, তোমার সামনেই দেখি। বাবা, এত শক্ত করে এঁটেছ। সাবধানে সাবধানে। ওমা, এই যে মাংসের খিচুড়ি। চেখে দেখি। তোমার হাত ধোয়া নেই তো? সে খেয়ে ধুয়ে নিলেই আহা, জব্বর হয়েছে ব্যাপারটা। সত্যি মাইরি, এই খাবার ছুঁয়ে বলছি। 2 মিনিট দাও, পুরোটা। আহা, আস্তে আস্তে আস্তে। উফ, বাচ্চা ছেলেকেও মাঝে মধ্যে ছেলে মানুষিতে হার মানাও তুমি। পাগল একটা। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তখন তুমি আমার। থাক, হয়েছে। আর খেতে খেতে কথা বলতে হবে না। শেষের সময়টুকু দুজনের চমৎকার কাটল। কোনো আড়ম্বর নেই, আয়োজন নেই। ফুটপাথের এক প্রান্তে দাঁড়িয়ে নেহাতি আটপৌরে কায়দায় প্রেমের উদযাপন। যতক্ষণ রিতম ছিল, নিজেকে সামলে রেখেছিল অঙ্কিতা। রিতম চলে যাওয়ার পর আর পারল না। কেমন যেন বুকের ভেতরটা হু হু করে উঠল। মনে হলো এক্ষুনি এই বিদেশ বিভুঁই ছেড়েও চলে যেতে পারলে বাঁচে। অঝোরে চোখ থেকে নেমে এলো জলের ধারা। ব্যাঙ্গালোরের আকাশও কি আংশিক মেঘলা? দিনের সমস্ত রোদ্দুর সেদিনের মতো গায়েব হয়ে গেছিল। কে জানে, হয়তো অঙ্কিতারই মনের ভুল। একা ফের প্লেনে চাপার মুহূর্তে রিতমের মনে পড়ছিল নিঃস্ব রিক্ত অবস্থায় ব্যাঙ্গালোরে ফিরে আসার কথা, ভেতর ভেতর কুঁকড়ে যাওয়ার কথা। এই দুনিয়ায় নিজেকে প্রথমবারের জন্য একা এবং অনর্থক মনে হওয়া। সব থেকে কাছের জিনিসটা ভেঙে গেলে মানুষের যেমন পাগল পাগল লাগে, রিতমেরও তেমনটাই মনে হয়েছিল। হয়তো আজকে দাঁড়িয়ে সেদিনের কথাগুলোকে পূর্বজন্ম মনে হয়। ইন্দ্রাণীর প্রসঙ্গটা এখন আর মাঝে মধ্যেই ওর অজান্তে ছোঁয়া ঢেকুরের মতো উঠে এসে গলা বুক জ্বালিয়ে দেয় না, যেন কোনো পরিচিত ডাকাবুকো যন্ত্রণার জন্য সার্কাসের ছড়িটা এ শহরেও হাতিয়ে নিয়েছিল। নিজের সমস্ত জিতে যাওয়াকে প্রকাশ্যে এবং ইন্দ্রাণীর হারতে বসাকে মনের মধ্যে উদযাপন করতে করতেই ফিরছিল। কিন্তু রিতমের এই আচ্ছন্নতা কাটিয়ে দিল ওর ছোট মা। অনেক কথা জমে গেছিল দুজনেরই। ছোট মাকে জীবনের পুঙ্খানুপুঙ্খ ধারা বিবরণী শোনানো রিতমের দীর্ঘদিনের অভ্যেস। অনেকগুলো দিন কেটে গেছে মাঝখানে। আগাগোড়া না বলতে পারলেও যতটা সম্ভব বিস্তারিতভাবেই বলল নিজের কথা। ভীষণ আনন্দের সঙ্গে জানালো অঙ্কিতার অধ্যায়। জীবনে আঁকড়ে ধরার মতো খড়কুটো পেয়ে রিতম যে তা দিয়ে দস্তুর মতো বাসা বানাচ্ছে জেনে ওর ছোটমা খুশি হল। কিন্তু ইন্দ্রাণীর প্রসঙ্গে বলতে গিয়ে উত্তেজনার বশে ফসকে বলে ফেলল, আসলে ছোটমা, এটুকু বুঝেছি কষ্ট হলো বুমেরাঙের মতো। কাউকে কষ্ট দিলে সে কষ্ট ফিরে আসবেই। বিয়ে হয়ে যাওয়ার পরেও দেখো ও কেমন নিঃসঙ্গ। ছোটমা হাসল। ভালো লাগছে? সত্যিই তোর ভালো লাগছে? খুব আনন্দ হচ্ছে? না মানে আমার আনন্দ হওয়ার কি আছে বলো? যাকে, তোমার শরীর কেমন আছে এখন?
দিন তো এগিয়েই এলো। প্রসঙ্গ বদলাস না রিতম। হ্যাঁ, হচ্ছে আনন্দ, সামান্য হলেও একটা তৃপ্তি কাজ করছে আমার মধ্যে। তোমার কাছে সে অনুভূতির কথা বলতে আমার বিন্দুমাত্র লজ্জা করছে না ছোট মা। করছে লজ্জা, তাই প্রথমেই বলতে পারলি না। কয়েকটা কথা বলবো, শুনবি? বলো। ভাবিস না আমি ইন্দ্রাণীর সমস্ত কিছুকে সমর্থন করি, বরং উল্টোটাই। নির্দ্বিধায় আমি মনে করি অনেকগুলো সিদ্ধান্ত ইন্দ্রাণী ভুল নিয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমি বলবো এই একাধিক ভুল সিদ্ধান্ত নেওয়ার শুরুটা কিন্তু কোনো এক পর্যায়ে তোর একটা হঠকারী সিদ্ধান্ত দিয়েই। মানে, ব্যাঙ্গালোরে যাওয়ার আগে দেখা করতে বলেছিলাম, অন্তত পক্ষে একটিবার। তুই দেখা করবি বলেও ব্যস্ততা দিয়ে কাটিয়ে দিলি। তা বলে ও অন্য কারোর সাথে? না, আবারও বলছি, ওর ভুলটা যেমন তোর ভুল দিয়ে জাস্টিফাই করা যায় না, তেমনি তোর ভুলটাকে দাড়িপাল্লায় বসিয়ে ওজনে কম পাচ্ছি বলে ভুল নয় বলতে পারবো না। কোন আঘাত কার জীবনে কতটা ক্ষত এঁকে দিয়ে যায় কে বলতে পারে? আমি তো বুঝতেই পারি না মাঝে মধ্যে তুমি আসলে কার দলে। জীবন তো কোনো খেলা নয়, তাই না? আমার যেটুকু মনে হয়েছে বলেছি। অন্যকে ছটফট করতে দেখে আনন্দ পাওয়া আসলে নৃশংসতা। আমাকে নৃশংস বলছো তুমি? তুই একটা সময় ইন্দ্রাণীকে ভালোবাসতিস তো, সেই ভালোবাসায় তো কোনো খাদ ছিল না, তাই না? তাহলে তাহলে আমি কি করব আমাকে বলো। জানি না আমার কথা তুই কেমন ভাবে নিবি, তবে যদি কোনোদিন কখনো বিন্দুমাত্র সুযোগ পাস ওর কষ্ট গায়েব করে দেওয়ার, কিন্তু বললাম তো, যদি কখনো সুযোগ পাস, যদি কখনো মনে হয়, দেখবি ভীষণ শান্তি পাবি। আসলে মনের মধ্যে রাগ, ক্ষোভ, ঘেন্না পুষে রেখে আজ অবধি কেউ শান্তি পায়নি, পেতে পারে না। বেশ, আচ্ছা এবার বলো তো এক্স্যাক্টলি কবে আমি দাদা হচ্ছি? হিসেব করেই তো এসেছিস। লাস্ট চেক আপে ডাক্তার বলল খুব জোর আর কয়েক সপ্তাহ। আচ্ছা, আমার বোন হবে না ভাই হবে? তোর কি মনে হয়? কি জানি, কিন্তু কিন্তু আমার খুব আনন্দ হবে। যাই হোক, পাগল একটা। ছোট মা ছাড়া বাড়ির বাকিদের সঙ্গেও রিতম অল্প বিস্তর কথা বলছিল। নিদেন পক্ষে আগের মতো এড়িয়ে যাওয়া কিংবা চুপ করে থাকার বদভ্যেসটা এবারে আর নেই। নিজেকে অনেকটা সামলে নিয়েছে। চাকরি করা ছেলে বাড়ি ফিরলে যেমন বাড়তি আদর যত্ন পায়, তাতে মাঝে মধ্যে রিতমের খানিক অসহ্য লাগছিল বটে, তবে ওটুকু মেনে নেওয়া ছাড়া আর উপায়ও নেই। অঙ্কিতার সাথে রাতের দিকে কথাবার্তা হয়। রিতম এখনো কলকাতার ব্রাঞ্চে জয়েন করেনি, কিছুদিনের ছুটি কাটিয়ে নিচ্ছিল। জগদীশপুরে তেড়ে ঠান্ডা পড়েছে সেবার। পুরনো সাইকেলটা নিয়ে হঠাৎ একদিন বিকেলের দিকে বেরিয়ে পড়ল একাই। গলির মোড়টা পেরোতে না পেরোতেই পিছু ডাক। নিতাই কাকা ভাঙা গলায় জিজ্ঞেস করল, কে রে, রিতম না? থমকে দাঁড়ালো রিতম। কোথাও যাওয়ার তাড়া নেই। নিতাই কাকা জিজ্ঞেস করল, তা যাচ্ছিস কোথায়? রিতমের মুখে হাসি ছিল, কিন্তু দেবার মতো কোনো উত্তর ছিল না। আচমকা কয়েক বছর পিছিয়ে গেছিল। বহুদিন আগে ইন্দ্রাণীর সাথে দেখা করে ফেরার সময় এই জায়গাটায় উল্টে পড়ে গেছিল সাইকেল থেকে। হাঁটুর কাছে ছিল, দাগ আছে, ব্যথা নেই। সেদিনই প্রভাস কাকা বলেছিল নিতাই কাকা মদ খেয়ে ভালো সাইকেল চালাতে পারে। কত সামান্য তুচ্ছ কথা, অথচ আজ হঠাৎ মনে পড়ে যাওয়ায় লোকগুলোকে কি ভীষণ আদিম এবং পরিচিত মনে হলো। কোথায় যাবে ঠিক ছিল না, কিন্তু এইমাত্র ঠিক করে ফেলল মনে মনে, আর বলল, ঝালুয়ার বেড়।
ওখানে কি মরতে যাচ্ছিস? না মানে এমনি। তা ভালো, আয় বাবা, সাবধানে আয়। আচ্ছা, প্রভাস কাকা কোথায়? প্রভাস? ও শালার ছেলে তো চলে গেল। কত করে বললাম, একা যাসনি একা, আমায় নিয়ে যা। এখন আমি চা খাওয়ার সাগরেদ কোত্থেকে পাই বল? প্রভাসটার কোনোদিন আক্কেল জ্ঞান হবে না, অথচ আমায় কত জ্ঞান দিত। বেশি বিড়ি খাস না, মদ খাস না, কিন্তু কিন্তু দেখ আমি এখনো কেমন চাঙ্গা আছি। এই যে দেখ। আর পেছন ফিরে তাকায়নি রিতম। জোরে প্যাডেল করতে করতে অনেকটা দূরে এগিয়ে গেছিল। চোখের কোণায় সামান্য জল, বোধহয় এক্ষুনি কেঁদে ফেলবে। অবশ্য কাঁদলেই বা। সাইকেল চালানো যুবকের চোখের জল আবিষ্কারের মতো ঠুনকো কাজ এই জগতে কেউ করে না। রিতমের আজকের মন কেমন প্রভাস কাকার জন্য নয়, ইন্দ্রাণী বা ঝালুয়ার বেড়ের জন্যও নয়। আজকের এই কষ্টটুকু পুরোপুরি ওর বাবার জন্য, যে মানুষটার ভালোবাসা ও কোনোদিন উপলব্ধি করেনি, যে মানুষটাকে ও যে ভালোবাসত তাও কোনোদিন স্বীকার করেনি। অথচ প্রভাস কাকার মৃত্যু সংবাদ পেয়ে ওর আচমকা খেয়াল হলো ওর বাবার বয়সও বেড়ে যাচ্ছে ক্রমশ। বলতে গেলে প্রজন্মটা মৃত্যুর দোরগোড়ায়। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। কতগুলো বছর শুধুমাত্র রাগে আর অভিমানেই কাটিয়ে দিল, বৃথা সমস্ত কিছু। এই মুহূর্তে ওর ইচ্ছে করছিল ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে, কিন্তু ও জানে বাবার সামনে দাঁড়ালেই কি এক পুরুষালী চেতনা জেগে উঠবে। এ সমস্ত জড়িয়ে ধরার মতো স্বাভাবিক আবদারকে বোকা বোকা মনে হবে না, ও পারবে না। হয়তো এই জীবনে আর কখনোই রিতম বাবাকে জড়িয়ে ধরতে পারবে না। কিন্তু নিজের মধ্যেকার সমস্ত রাগ আর অভিমান চাইলেই তো কমিয়ে ফেলতে পারে, চাইলেই ক্ষমা করে দিতে পারে সবাইকে, এমনকি ইন্দ্রাণীকেও। ঝালুয়ার বেড় তখনও বাকি দুনিয়ার মতো বদলে যায়নি, বোধহয় বদলাচ্ছিল ধীর গতিতে। তবে সে বদল চোখে পড়বে না কারোর। তখনও হাতে গোনা কয়েকটাই ট্রেন থামে, প্ল্যাটফর্ম দখল করে নেয় উটকো আগাছার ভিড়। এসব জবরদখলের অভিযোগ কোথাও জমা পড়ে না। প্ল্যাটফর্মের মাঝামাঝি দুজন বসেছিল, দেখলেই বোঝা যায় প্রেমে মগ্ন। মেয়েটার হাতটা খুব সাবধানে নিজের কাছে টেনে ছেলেটা নির্ঘাত কোনো বীরত্বের গল্প করছিল। মেয়েটার চোখে হাসি, মুগ্ধতা, বিস্ময়। রিতমের নিজেকে কেমন বেমানান আর আগন্তুক মনে হচ্ছিল। অঙ্কিতার কথা সেই মুহূর্তে মনে পড়বে না, স্বাভাবিক। মনের চওড়া সিঁড়িপথে ধীর পায়ে নেমে আসছিল ইন্দ্রাণী। তর্জনী দিয়ে সামলে নিচ্ছিল কপালে হামলে পড়া চুল। ঠোঁটের কোণায় শিশিরের মতো জমছিল হাসির বিন্দু। ভালোবাসে, ভালোবাসে। রিতম ইন্দ্রাণীকে সত্যিই ভালোবাসে। এখনো মনের খুব অভ্যন্তরে কেউ একজন ওর কলার ধরে প্রশ্ন করে, কেন দেখা করলি না? জীবনটা এমন ওলটপালট হতো না হয়তো। কেন করলি না একটিবারের জন্য দেখা? ছোট মা তো বলেছিল বারবার। আচমকা রিতমের ফোন বেজে উঠল। অন্যমনস্ক ছিল। ফোনটা পকেট থেকে বার করে দেখল অঙ্কিতা। রিসিভ করলো ফোনটা। ব্যস্ত নাকি? না, কই,
এই তোর কথাই ভাবছিলাম। আমার কথা কি ভাবছিলে শুনি? জানিস, আমাদের বাড়ির কাছে না একটা চমৎকার নিঃসঙ্গ স্টেশন আছে, ঝালুয়ার বেড়। তোকে একদিন নিয়ে আসবো। মিথ্যে, সামান্য মিথ্যের পেছনে এভাবেই ইন্দ্রাণীকে লুকিয়ে রাখতে হবে সারা জীবন। আর উপায় নেই। কেমন আছে ইন্দ্রাণী? সত্যিই কেমন আছে সে? ভালো নেই? মাঝে মধ্যেই জানতে ইচ্ছে করে রিতমের। ইন্দ্রাণী পুরী যায়নি। শুধু পুরী নয়, কোথাও যায়নি। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি অবধি নয়। বিপুল অনেক অনুরোধ করেছিল, কিন্তু কিছুতেই রাজি হয়নি। শেষে বাধ্য হয়ে হাল ছাড়তে হয়েছিল। আপাতত একই ঘরের মধ্যে একই বিছানায় আলাদা দুটো জীবন কাটায় বিপুল আর ইন্দ্রাণী। কখনো ইচ্ছে হলে টুকটাক ঘরের কাজ করে, তবে ঝামেলা ঝঞ্ঝাট আর বিশেষ করে না। রত্না দেবীর কাছে পরদিন নিজেই গেছিল ক্ষমা চাইতে। ধরা গলায় বলেছিল, আমি আমি অমন খারাপ ব্যবহার করতে চাইনি মা, পারলে আমায়। রত্না দেবী ইন্দ্রাণীর হাত দুটো ধরে বলেছিলেন, আমি তো মা, আমি কি মেয়ের ওপর রাগ করে থাকতে পারি? তুমি শান্ত হও। মেয়ে হয়ে জন্মালে সব্বাইকেই একদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে আসতে হয়। তা নিয়ে মন খারাপ করে থাকলে চলে? ইন্দ্রাণী আর কিছু বলেনি। ও জানে ওর অভাব অনটন কাউকেই বোঝাতে পারবে না। ঝড়ের মতো জীবন কাটত যার, এমন মৃদু হাওয়া তার তো ফ্যাকাশে মনে হবেই। বিপুল বুঝে উঠতে পারে না ঠিক কি করবে, ঠিক কি করলে ইন্দ্রাণীর মন পাওয়া যাবে। সময় অফিস যায়, বাকি সময় ঝিমিয়ে থাকে। ফেরার পথে হাওড়া স্টেশনের সাবওয়ে থেকে 10 টাকায় 8টা পাতিলেবু কিনে আনে। সেখানে দাঁড়িয়ে চোখ যায় খুব সুন্দর কোনো বউটুপির দিকে। ওর খুব ইচ্ছে করে ইন্দ্রাণীর জন্য কিনতে, কিন্তু নিজেকে সামলে নেয়। ইন্দ্রাণীর যদি পছন্দ না হয়, যদি ওর সামনেই ছুঁড়ে ফেলে দেয়। বাড়তি আঘাত পেতে আর মন সায় দেয় না আজকাল। ফিরে আসে ভিড়ের মধ্যে, ট্রেনে চেপে বসে। রাতের খাবারটুকু খেয়ে নিজের মতো শুয়ে পড়ে বিপুল, কিন্তু ঘুম আসতে চায় না। নিজের সবথেকে কাছের মানুষটা পাশে থাকা সত্ত্বেও কি ভীষণ নিঃসঙ্গ মনে হয়। মনে হয় এই দুনিয়ায় ওর মতো একা এবং অভাগা আর কেউ নেই। এসব ভাবতে ভাবতে বুক ভারী হয়ে আসে। চোখের কোণ থেকে 2-1 ফোঁটা জলও বোধহয় গড়িয়ে পড়ে। নিদ্রার ঈশ্বর মুক্তি দেন শেষমেশ। পরদিন সকাল থেকে ফের শুরু হয় দৌড়। ভাতের থালার সামনে বসে ইন্দ্রাণীকে খোঁজে বিপুল। ইন্দ্রাণী একটিবারের জন্যেও সামনে এসে দাঁড়ায় না। অন্য মনস্কতায় বিষম খেলে রত্নাদেবী জল এগিয়ে দেন। ইন্দ্রাণী তখন কোণে কোনো এক ধুলো মাখা উপন্যাসের বইয়ের পাতা উল্টায়। সংসারের সাথে ওর সামান্য যোগ থাকলেও থাকতে পারে, কিন্তু বিপুলের সাথে যেন বিন্দুমাত্র যোগাযোগটিও ছিন্ন হয়ে গেছে। বিপুল নিজের দুর্ভাগ্যের কথা ভেবে মুচকি হাসে মাত্র। সাইকেল নিয়ে বেরিয়ে যায় ট্রেন ধরতে। মাঝে মধ্যে পণ্ডিতদার দোকানে যখন সিগারেট খায়, পণ্ডিতদা জিজ্ঞেস করে, কিছু হয়েছে বাবু? বিপুল উত্তর দিতে পারে না, মুচকি হাসে। মাঝে মধ্যে পণ্ডিতদা দ্বিতীয়বারের জন্য জিজ্ঞেস করলে বলে, কই কিছু কিছু না তো, কিছুই না। বিপুল আর ইন্দ্রাণীর সংসার জীবনের গতিপথ মোটামুটি এমনই সরল রৈখিক। কাছাকাছি দুজনের অবস্থান, তবু সমান্তরাল দুজন মানুষ।
যেন কাউকে কোথাও কেউ ছুঁয়ে নেই। ওদিকে রিতমদের বাড়িতে আনন্দের জোয়ার। রিতমের ছোট মার কোল আলো করে এলো ছোট্ট একটা পরী। আদর করে ওর নামও রাখা হলো পরী। রিতমের তো খুশির অন্ত নেই, কি করবে ভেবে পাচ্ছিল না। কলকাতার অফিসে সদ্য জয়েন করেছিল। একদিন ফেরার পথে বড়বাজার থেকে গুচ্ছের খেলার সরঞ্জাম কিনে বাড়ি ফিরল। ওর ছোট মা তো রীতিমতো অবাক। কি করেছিস কি এসব? মাথাটা কি একেবারে গেছে? আরে কিনবো না, খেলার দোকানে গিয়ে যা যা পছন্দ হয়েছে তুলে এনেছি। কেমন হয়েছে? তুইও খেলতে বসে পড় যা। বসবই তো, আর কি কি লাগবে তুমি বলো খালি। ঘুম পাড়ানোর কোনো যন্ত্র বেরিয়েছে জানিস? হ্যাঁ, তা আবার হয় নাকি? খুঁজে দেখিস তো। তোর বোন সারাদিনে দফায় দফায় ঘুমিয়ে নেয়, আর রাত হলেই গান শুরু করে। আর ঠিক আছে, আর একটু বড় হোক, গানের স্কুলে ভর্তি করে দেবো খান। খ্যাপামি বাদ দে। অঙ্কিতা কবে ফিরছে? পরীক্ষা চলছে তো, মিটলেই ফিরবে। কলকাতার দিকে তো এক পা বাড়িয়েই আছে। তা ভালো, একদিন নিয়ে আসিস এখানে ফিরলে। আলবাত, বলেই রেখেছি ফিরলেই ছোট মার সাথে দেখা করাবো। রিতমের ইদানিং ভীষণ ব্যস্ততা। অফিসে যাওয়ার আগে বোনের সঙ্গে খানিকক্ষণ কাটে, আবার অফিস থেকে ফিরেই শুরু হয়ে যায়। আদরের ঠেলায় পরীর প্রাণ ওষ্ঠাগত। রিতম কোলে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে, আর অবান্তর কত কিছু যে বলে যায়। নিজের ছোটবেলাটা যেন আবার ফিরে পেল রিতম। মাঝে মধ্যেই পরীকে কোলে নেওয়া নিয়ে ছোটকার সাথেই ঝামেলা লাগিয়ে ফেলে। নিজেদের মধ্যে সময় ভাগাভাগি করে নিজেরাই সেসব সমস্যা মেটায়। ছোট মা ওদের কাণ্ড কারখানা দেখে আর মুচকি মুচকি হাসে। যেদিন অঙ্কিতার শেষ পরীক্ষা মিটল, সেদিন বিকেলেই কলকাতা ফেরার ফ্লাইট। কোনো রকমে হস্টেল পৌঁছে ব্যাগ নিয়েই গায়েব। ব্যাঙ্গালোরের উচ্ছৃঙ্খল জীবন কোনোদিনও ওকে টানেনি। জিনিয়াদের মতো যে গুটি কয়েক বান্ধবী হয়েছিল, তাদের সঙ্গেও যোগাযোগ ক্ষীণ। হস্টেল থেকে বেরিয়ে আসার সময় কে যেন পিছু ডাকল। অঙ্কিতা ঘুরে দেখল জিনিয়া দাঁড়িয়ে আছে। থমকে গেল অঙ্কিতা। জিনিয়া দ্রুত পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল অঙ্কিতাকে। অঙ্কিতা অবাক। জিনিয়ার সঙ্গে বেশ কয়েক মাস যাবৎ বিন্দুমাত্র বাক্য বিনিময় হয়নি। তবুও জিনিয়া অস্ফুট কণ্ঠে বলল, ভালো থাকিস। বেশ খানিকক্ষণ অঙ্কিতা কিছু বলতে পারেনি। তারপর অল্প হেসে বলল, তুইও ভালো থাকিস, নিজের যত্ন নিস, আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? রিতমের সাথে তো দেখাটাই হতো না তুই না থাকলে। ওহ, তাই বল। তবে এই শুকনো থ্যাংক ইউতে কাজ চলবে না। তবে বিয়েতে নেমন্তন্ন চাই। বন্ধুদের মধ্যে যতই বাকবিতণ্ডা হোক, শব্দের অনশন থাক, একবার কথা বললে সবকিছু ভীষণই স্বাভাবিক হয়ে যায়। প্লেনে নিজের জায়গায় বসে ব্যাঙ্গালোরের স্মৃতিগুলোই রোমন্থন করছিল অঙ্কিতা। কত আনন্দ, কত আড্ডা, কত দুশ্চিন্তার রাত একসাথে কাটিয়েছে। ঠুনকো অশান্তি কিংবা মতবিরোধের কথা দিন শেষে মনে থাকে না। অফিসের কাজে ব্যস্ত ছিল রিতম। নতুন অফিসে চাপ আছে। সেসব সামলে অঙ্কিতার জন্য দমদম ধরে যাওয়া সমস্যাজনক। তবুও রিতম সমস্ত চাপ সামলে রওনা দিল বিমানবন্দরের উদ্দেশ্যে। এতদিনে এত ঝঞ্ঝাট পেরিয়ে রিতম এটুকু বুঝেছিল, যে কোনো সম্পর্কের সবথেকে গুরুত্বপূর্ণ সময় আর যত্ন। ব্যস্ততা চিরন্তন, তার মধ্যেই কাছের মানুষের জন্য যতটুকু সম্ভব করে যেতে হবে। ওদিকে বিপুলেরও কথা ছিল বোনকে আনতে যাওয়ার। ভেবেছিল ইন্দ্রাণীকে ডেকে নেবে, কিন্তু সাহস করে উঠতে পারেনি শেষমেশ। তারপর তো অঙ্কিতা নিজেই ফোন করে বলল, দা ভাই, তোকে আর আসতে হবে না, বুঝলি? সে কি রে, তাহলে তুই আসবি কি করে? আমার এক বন্ধু আসবে, তার সঙ্গেই ফিরব। সেই বন্ধুটা নাকি? কি বেশ নাম জানো? হ্যাঁ, সেটাই, রাখছি এখন, টাটা। ব্যাগপত্তর নিয়ে অবশেষে এয়ারপোর্ট চত্বর থেকে বেরোলো দুজন।
একটা ক্যাবে করে সোজা হাওড়া স্টেশন। এক ধারে লাগেজ আর অন্য ধারে রিতম অঙ্কিতা ঘেঁষাঘেঁষি করে বসেছিল। রিতমের বুকে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বুজেছিল অঙ্কিতা, আর রিতম অনবরত বিলি কেটে দিচ্ছিল ওর চুলে। ভাবছিল অফিস থেকে বেরোনোর সময় ভীষণ তাড়াহুড়ো ছিল বটে, কিন্তু সেটুকু না টপকালে এত সুন্দর মুহূর্তটা যে হাতছাড়া হয়ে যেত। জীবনে ভালো কর্মচারী হয়ে কী বা হবে? কয়েকটা প্রমোশন, কিছু মাইনে বেড়ে যাওয়ার প্রত্যাশা। তার চেয়ে অঙ্কিতার কাছে পিঠে থাকা ওর কাছে ঢের ঢের গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের জন্য মনে মনে নিজেই নিজের পিঠ চাপড়ে দিল। ভেবেছিল দেখা হওয়া মাত্র অনেক কথা হবে। অঙ্কিতারও অনেক কথা জমেছিল, কিন্তু মাঝে মধ্যে নীরবতা কি চমৎকারভাবে শব্দের প্রাচুর্যকেও হার মানায়। এই দীর্ঘ যাত্রাপথে ওদের কারোর মুখেই কোনো কথা সরল না, যেন এতটা কাছে আসার ফলে কথাগুলো নিজেরাই হেঁটে চলে বেড়াচ্ছিল এক মন থেকে অন্য মনে, ওদের অজান্তেই। হাওড়া থেকে একই ট্রেনে উঠল দুজন। রিতম নেমে যাবে ডানকুনি, বাকি পথটুকু একা একা চলে যাবে অঙ্কিতা। ট্রেনে উঠেই ও একটা জানলার ধারে সিট বাগিয়ে নিল। যদিও দুপাশে অন্ধকার, মাঝে মধ্যে কেবল তারার মতো জেগে থাকা জনবসতি। দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিল ট্রেন। একটা দুটো হকার ঘুরে ঘুরে যাচ্ছিল। তাদের মধ্যে একজনের দিকে না চাইতেও চোখ গেল অঙ্কিতার। ভদ্রলোক বড় চমৎকার ছড়া কাটছিলেন। দাদা দিদিকে, জামাই বাবুরা দিদিকে, আই বুড়োরা প্রেমিকাকে দেবেন নাকি ঘুষ? আপনাদের জন্য নিয়ে এসেছি গরমা গরম দিলখুশ। বলবেন দাদা, বলবেন দিদি, গরমা গরম দিলখুশ। রিতম অঙ্কিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হবে দিলখুশ? না থাক। আরে থাকবে কেন? ঘুষ দিচ্ছ আমায়? ঘুষ? দাদা বলছিলেন, শুনলে না? দাদারা বৌদিকে, আই বুড়োরা প্রেমিকাকে। ওহো ধ্যাৎ, আমি ভাবলাম কি নাকি। দাঁড়াও ডাকি। ও দাদা, দাদা। রিতম দিলখুশ কিনে দেওয়ার পর অঙ্কিতার কি ভীষণ আনন্দ হলো। ছোটবেলায় অনেকবার ট্রেনে উঠেছে, অনেক বায়না করেছে। তার মধ্যে কিছু বায়না মিটেছে, আবার কিছু আবদার কেউ কখনো মেটায়নি। চাইলেই অঙ্কিতা নিজে দাঁড় করাতে পারত। দিলখুশ কেনার মতো পয়সা তো ওর কাছে ছিলই। কিন্তু এই যে রিতম ওর আবদারটা মুখ ফসকে বলার আগেই মিটিয়ে দিল, এটাই বড় চমৎকার। অবশ্য ও যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল দিলখুশ বিক্রেতার দিকে, ইস, নিজের হ্যাংলামের কথা ভেবে অঙ্কিতার নিজেরই হাসি পেয়ে গেল। আচমকা পাশের মানুষটা হেসে উঠলে যে কেউ প্রশ্ন করবে। রিতমতায় জিজ্ঞেস করল, কি হলো, হাসছ যে? এমনি, কালও তোমার অফিস আছে তাই না? তা আছে। কাজের চাপ? তাও আছে। তাহলে আমরা কবে ঘুরতে যাব? ভাবছি কলকাতা তো থাকলই, চট করে একবার পাহাড় ঘুরে এলে হয় না? পাহাড়? এই ধরো শুক্রবার অফিস করে ট্রেন ধরলাম, শনিবার পাহাড়ে কাটিয়ে রোববার ট্রেন, সোমবার সকালে আমি অফিস, তুমি বাড়ি। আরে বাস, দারুণ প্ল্যান। কিন্তু টিকিট পাবে? এই একটা চাপের ব্যাপার বটে। যাওয়ার টিকিট না হয় তৎকাল কেটে নেব, ফেরার টিকিটটা নিয়েই চাপ। ওখান থেকে তো তৎকাল কাটা যাবে না, নেটওয়ার্ক কেমন কি থাকবে। দেখছি কি করা যায়, দাঁড়াও। চাপ নেবার কিছু নেই, দাদাভাই আছে তো নাকি? ওহো, তোমার দাদাভাই তো আরএমএস এ চাকরি করে, পোস্টাল ডিপার্টমেন্ট। তা দেখি, দাদাভাই আরএমএস এ আছে, আর সরাইঘাটে আরএমএস এর জন্য আলাদা একটা বগি আছে। দাদাভাইকে একবার বললে ঠিক বন্দোবস্ত হয়ে যাবে। কিন্তু বাড়িতে কিছুটা আমি সামলাবো, কিছুটা দাদাভাই। আমার সঙ্গে যাচ্ছ বলবে নাকি? যদি বলি বা তোমার আপত্তি আছে? না, আমার আপত্তি নেই, দাদাভাইকে বলবো, আর কাউকে না। বেশ বেশ। আচ্ছা, তোমার বৌদিদি কেমন আছে গো? নাম ধরেই বলো না, আবার তোমার বৌদিদি বলা কেন বাপু? যাই হোক, কেমন আছে ঠিক জানি না, জানো তো, তবে আন্দাজ করতে পারি খানিকটা।
কি আন্দাজ করতে পারো শুনি? ভালো নেই বৌদিদি। এমন কেন বলছো? সমস্যা মিটেও তো যেতে পারে। মিটবে না জানো। আসলে আমার দাদাভাই অন্যরকম। দাদাভাইয়ের ম্যাজিকগুলো খুব ছাপোষা। এই তোমার মতোই দাদাভাইও খুব আন্তরিক, কিন্তু যেই বাড়ির সব্বার জন্য সমান আন্তরিকতা দেখাবে, তোমার কাছে প্রাচুর্যটাও সামান্য মনে হবে। জটিল করে বলছি তাই না? খানিকটা, তবু বোঝার চেষ্টা করছি। তুমি বলো। ভাবো, আমাদের বাড়িতে 5টা লোক, প্রত্যেকে একটা মিষ্টি পেলেই খুশি। এবার দাদাভাই প্রত্যেকের জন্য 5টা করে মোট 25টা মিষ্টি আনলো। হিসেব মতো সবার আরো খুশি হওয়া উচিত, কিংবা নিদেন পক্ষে খুশি হওয়া উচিত, কিন্তু বৌদিদির মনে হবে সব্বার জন্য 5টা, আমার জন্য 5টা। আলাদা কই? ইন্দ্রাণী কিন্তু এমন নয় গো। আমি ওকে অনেক বছর ধরে চিনি। আমার মনে হয় তোমরা ওকে ভুল বুঝছো। থাক না, মানে আমি নিজেও খুব একটা ভাবছি না এ বিষয়। সে থাক, কিন্তু তোমার স্টেশন আসছে, বোধহয় অনেকে নামবে। রাগ করলে? বৌদিদিকে তুমি এখনো ভালোবাসো তাই না? ভুল বুঝো না অঙ্কিতা। তোমার বৌদিদিকে আমি যে একসময় ভালোবাসতাম এ কথা অস্বীকার করি না। এই অস্বীকার না করা আর ভালোবাসা এক জিনিস নয়। তবু আমার সামনে না হয়। আসলে মন তো প্রগতিশীল নয়, তবে মন দুর্ঘটনাপ্রবণ। পাহাড়ে গিয়ে গোটা গানটা গাইবে আমার জন্য, তবে ভেবে দেখতে পারি রাগ কমাবো কিনা। মাইরি বলছি, এ বড় শক্ত সুর, শক্ত গান। এবারের মতো বায়না খোকা দিয়ে কাজ চালিয়ে নাও, পরের জন্মে পাক্কা। উফ, তুমি না, যাও সাবধানে এসো। এই শোনো শোনো শোনো, পাহাড় তো বুঝলাম, কিন্তু কোথায়? ওটা আপাতত সারপ্রাইজ। আচ্ছা, তোমার মেঘ ভালো লাগে অঙ্কিতা? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। তাহলে নিশ্চিন্তে আমার পছন্দে ভরসা রাখতে পারো। আসি। ডানকুনি জাংশনে নেমে গেল রিতম। জানলার ধারে অঙ্কিতা আপাতত একা। বাঁদিকের অন্ধকার ক্রমশ বাড়ছিল। দিগন্ত বিস্তৃত মাঠঘাট উঁকি দিচ্ছিল শহরের ভিড় পেরিয়ে, আর ঠান্ডা হিমেল হাওয়া ভালো লাগার ছাপটায় আছড়ে পড়ছিল অঙ্কিতার মুখে। মাঝে মধ্যেই নিজের মনের মধ্যে খুশির বিন্দুগুলো পাক খেয়ে উঠছিল, আর মুচকি মুচকি হেসে উঠছিল অঙ্কিতা। নিউ জলপাইগুড়ির তৎকাল টিকিটও পেয়ে গেল। রিতম তৈরি হয়ে অফিসে গেছিল। অঙ্কিতা সরাসরি শিয়ালদা স্টেশনে চলে এলো। 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্লিপার ক্লাস। টিকিট যদিও খটোমটো, একটা কুপের, একটা মিডল আর একটা উল্টো দিকের লোয়ার বার্থ। সময় ট্রেন ছেড়ে দিল। অঙ্কিতা যেন বিশ্বাসই করতে পারছিল না খুব দ্রুত ওর সঙ্গে কি হয়ে যাচ্ছে। জীবনে প্রথমবারের জন্য পাহাড় যাচ্ছে দুজন। বলতে গেলে কিচ্ছুটি চেনা নেই। ছিল বলতে মনের মধ্যে একরাশ উত্তেজনা আর রোমাঞ্চ। রিতমের মনের মধ্যে বাড়তি বলতে ছিল ইন্দ্রাণী। মানুষ যাদের সঙ্গে স্বপ্নগুলো দেখে, বোধহয় বেশিরভাগটাই তাদের জন্য কাটানো হয়ে ওঠেনি। তাহলে সেসব ঘটনাগুলোকে কি আদৌ স্বপ্নপূরণ বলে? ঠিক কতটুকু স্বপ্নের আওতায় ছিল? পাহাড় যাওয়া, নাকি ইন্দ্রাণীর সাথে পাহাড় যাওয়া? খানিকক্ষণ আগেই শিয়ালদা স্টেশনের পাশ থেকে কিনে রুটি তরকা খাওয়া শেষ হলো। আপাতত কামরার অধিকাংশ আলো বন্ধ হয়ে গেছে। কোনো এক উৎস থেকে ধাক্কা খেয়ে আসা সামান্য আলোয় মিডল বার্থ থেকে রিতম দেখতে পাচ্ছিল অঙ্কিতাকে। অঙ্কিতা এখনো চোখ বোঝেনি। সেই চেয়ে থাকা চোখের মধ্যে ঝলমল করছে স্বপ্ন। যেন এখনো বিশ্বাসই করে উঠতে পারছে না। মায়াবী লাগছিল মুখটা। ভীষণ জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল রিতমের। বাস্তবে যা সম্ভব হয় না, তার জন্যই বেয়ারা বায়না খোকা প্রেমিকরা চোখ বোঝে। ভীষণ গতিতে ছুটে যাচ্ছিল ট্রেন, আর রিতমের মনের মধ্যে
অঙ্কিতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল রিতম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই করেনি। রিতমের ঘুম ভাঙল চায়ের ডাকে। না, ঠিক চায়ের ডাকে বলা যায় না। অঙ্কিতা একজন চাওয়ালাকে ডেকে এনেছিল। দাম মিটিয়ে লেবু চা হাতে দুজন বসল দুটো জানলার ধারে। অঙ্কিতা ফের জিজ্ঞেস করল, কোথায় যাব এবার তো বলো? তোমার কি মনে হয় কোথায় যাচ্ছি? দার্জিলিং? বড্ড ভিড়। তাহলে সহজ কিছু ভাবো। মেঘ আছে, পাইন গাছের জঙ্গল আছে, এমন কিছু। লেপচা জগৎ? কাছাকাছি গেছিলে। ওরকমই একটা জায়গা। সঙ্গে ফাউ হিসেবে পাবে গা ছমছমে ভূতের সম্ভাবনা। এবার বলো। ভূত? তার মানে ডাউহিল? আরে ধরে ফেললে, এক্সেলেন্ট। তুমি কি ভাবো আমি কি কিছুই খবর রাখি না? না না, আমার ঘাড়ে কটা মাথা এমন ভাববো। যাকে মাথা বলতে মনে পড়লো, শুনেছি ডাউহিলের ভূতটার নাকি মাথা নেই। আমি ভূতে ভয় পাই না, সে তখনই দেখা যাবে ক্ষণ। খানিকক্ষণ পরেই নিউ জলপাইগুড়ি এসে গেল। বাইরে বেরিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হলো না। সোজা অটো ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে সস্তায় পুষ্টিকর এনবিএসটিসির কার্শিয়াংয়ের বাস। খানিকক্ষণ বাদেই বাস ছেড়ে দিল। রাস্তার একদিকে টয় ট্রেনের সরু লাইন পাতা। মাঝে মধ্যে পাহাড়ি বাঁক আসলেই রিতমের হাতটা জাপটে ধরছিল অঙ্কিতা। ওর কি ভয় লাগছে? শরীর খারাপ করছে? রিতম জিজ্ঞেস করবে ভেবেছিল, তারপর নিজেই ভাবল বমি কিংবা শরীর খারাপের কথা একবার মনে করালে শরীর খারাপ তাতে বাড়বে বই কমবে না। তার চেয়ে নিজে যতখানি সামলে নিতে পারে সামলে নিক। মাঝে এক জায়গায় বাস দাঁড়িয়েছিল। খাবার অপশনে লুচি ঘুগনি থেকে ম্যাগি চাউমিন সবই ছিল, কিন্তু সেসব বাদ দিয়ে অঙ্কিতা বলল, পাহাড়ে এসে মোমো খাবো, আমার অনেক দিনের ইচ্ছে। শুনেছি এখানে মোমোর নাকি আলাদা স্বাদ। দুজনের জন্য 2 প্লেট মোমোই অর্ডার দিল রিতম। তারপর আবার বাসের জানলায় চোখ রাখল অঙ্কিতা। দূরের পাহাড়ে তাকালেই দেখা যাচ্ছিল তুলি হাতে বসা ঈশ্বর সবুজের কত মারপ্যাঁচ যে জানেন। অবশেষে কার্শিয়ং এলো। জায়গাটা ভিড় ভাট্টায় জমজমাট। সেখান থেকে খানিকটা এগিয়ে শেয়ার ট্যাক্সি নিল ওরা। প্রধানজিকে আগে থেকে ফোন করা ছিল। ওদের গন্তব্য এখানকার ক্লাউড9 হোমস্টে। এবারের যাত্রায় পাহাড়ি বাঁক আরও ঘন ঘন, তবে যাত্রাপথ বেশিক্ষণের নয়। 9টার আগেই ওরা হোমস্টে পৌঁছে গেল। প্রধানজি বেশ পরিষ্কার বাংলা বলেন, আগে সেনাবাহিনীতে ছিলেন। ভদ্রলোক যে জীবনে বেশ শৃঙ্খলার মধ্যে থেকেছিল, বয়স এবং শারীরিক কাঠামো দেখেই বোঝা যাচ্ছিল। রিতম আর অঙ্কিতাকে একটা ঘর খুলে দিয়ে জিজ্ঞেস করলেন, খিদে পেয়েছে নিশ্চয়ই, ম্যাগি খাবেন কিংবা ওয়াই ওয়াই? মোমো যা খাওয়া হয়েছিল ততক্ষণে সবটাই হজম হয়ে গেছে, তাই নির্দ্বিধায় ঘাড় নাড়ল দুজনই। ম্যাগি খেয়ে একটু ফ্রেশ হয়ে রিতম বলল, আমরা একটু বেরোচ্ছি বুঝলেন, আশা করি দুপুরের মধ্যেই ফিরে আসব। অঙ্কিতা ওর দিকে ঘাড় ঘুরিয়ে বলল, এক্ষুনি বেরোবে? একটু জিরিয়ে নিলে হতো না? আহা, পথে জিরিয়ে নেওয়ার জায়গা কি কম আছে? যেখানে ইচ্ছে বসে পড়বে। তা আমরা এখন যাচ্ছি কোথায়? পাইন বনটা একবার ঢুঁ মারি চলো, পাশে একটা চার্চও আছে, দেখি এর মধ্যে কোথাও ভূতের সাক্ষাৎ মেলে কিনা। দুজনে মিলে বেরিয়ে পড়ল। রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করে করে ধীর পায়েই এগোচ্ছিল। হাঁটতে হাঁটতে অঙ্কিতা জিজ্ঞেস করল, আচ্ছা রিতম, তুমি ভূতে বিশ্বাস করো? কায়দা করে রিতম বলল, আমি তো শুধু তোমায় বিশ্বাস করি। শুধু আমায় আর ছোট মাকে, কিন্তু সেই বিশ্বাসের কথা বলছি না, ভূত আছে কিনা বিশ্বাস করো। এখনো ঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি। তো হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারো না? পারি। ভূতের গল্প আমি পড়ি, আর যেসব জায়গা নিয়ে ভূতের গুজব রটে সেসব জায়গার গল্প শুনতেও দিব্যি লাগে। সানডে সাসপেন্সে প্রায়ই তো ভূতের গল্প শুনি। আচ্ছা, এখানকার গল্পগুলো তাহলে বলো আমায়, কেমন? এই তো দেখো, মোটামুটি 3 ধরনের গল্প আছে।
এই যেমন যে রাস্তাটায় এখন আমরা হেঁটে যাচ্ছি সেটার নাম ডেথ রোড। শোনা যায় কাঠুরেরা কাঠ কাটতে এসে কোনো এক মেঘে ঢেকে যাওয়া এই পাইনের জঙ্গল আর রাস্তার মাঝে সাদা শাড়ি পরা কোনো মহিলার দেখা পেয়েছিল। তার চোখ দুটো নাকি লাল লাল। যেসব কাঠুরেরা তাকে দেখেছিল তারা নাকি সব পাগল হয়ে। এ কি, আমার হাত ধরছ যে? ভালোবাসায় না ভয়? মেঘ নেমে আসছে রিতম, মেঘ। রিতম মুচকি হাসে। ডাউহিলের মেঘেরা মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে এ কথা বন্ধুদের থেকে শুনেছিল। দিনে দুপুরে মেঘ এসে পথ ঘাট পাইনের বন জবরদখল করে নেয়। হঠাৎ রিতমের কি মনে হলো অঙ্কিতাকে কাছে টেনে এনে কপালে একটা আদরের চুমু এঁকে দিল। চাতকের মতো রিতমের দিকে তাকালো অঙ্কিতা। সে চোখে শুধুই ভালোবাসা আর মুগ্ধতা। আরও মিনিট 5 হাঁটার পর গিজগিজ করতে থাকা পাইনের জঙ্গলে পৌঁছল। তার সামনে এক ভদ্রমহিলা গাড়িতেই খাবারের পসরা সাজিয়েছেন। আয়োজনের নাম ফুড অন হুইলস। সেখান থেকে 2টো কফি নিয়ে একটা অঙ্কিতাকে দিল, আরেকটায় নিজে চুমুক দিয়ে সিগারেট ধরালো। অঙ্কিতা আচমকা সেদিকে হাত বাড়িয়ে বলল, আমিও টানবো, দাও। ওবেলা টেনো, পথে ঘাটে বিষম খাবে শেষে। আমি খেয়েছি ব্যাঙ্গালোরে 1-2 বার, তোমার থেকে ভালো পারবো। নিমরাজি সত্ত্বেও সিগারেট বাড়িয়ে দিল রিতম। অঙ্কিতার তো একবার টেনেই কেশে টেসে একাকার অবস্থা। তারপর জুলজুল চোখে রিতমের দিকে তাকিয়ে বলল, এই সিগারেটটা ভালো না দূর। বটেই তো। চলো এবার হাঁটা যাক নাকি? পাইনের এবড়ো খেবড়ো আঁকা বাঁকা রাস্তায় বেশ খানিকক্ষণ হাঁটার পর অঙ্কিতা জিজ্ঞেস করল, কোন একটা ভুতুড়ে চার্চ আছে বললে? সেটা তো স্কুলটার কাছে। আচ্ছা, ভূত নেই তো ভুতুড়ে বলে কেন? কেন বলে জানি না, তবে আমার মনে হয় হিন্দি বা ইংলিশ ভূতের ছবিতে বাড়িগুলো যে আদলের হয় এটাও সেরকম বলে। কেমন আদল? ওই যে দেখো, ভিক্টোরিয়ান আদল। এ তো সত্যিই ভুতুড়ে লাগছে। ভেঙে যাওয়া ফেন্সিং সমেত চার্চের গায়ে সময়ের করাল ছাপ। কোনো রকমের সভ্যতার সঙ্গে লড়াই করে টিকে আছে। রক্ষণাবেক্ষণ ছাড়া কতদিন থাকবে বলা মুশকিল। খানিকক্ষণ চার্চের আশেপাশে ঘুরে একবার স্কুলটাতেও ঢুঁ মারল। অঙ্কিতার প্রশ্নের শেষ নেই। আচ্ছা, এই স্কুল নিয়েও কি একটা গল্প আছে, তাই না? আছে তো। এই স্কুলে যখন শীতের ছুটি পড়ে তখন নাকি ভেতর থেকে বাচ্চার হাসি কান্নার আওয়াজ পাওয়া যায় রাত্রির বেলা। কারা শুনেছে? এই সিকিউরিটি গার্ডগুলো। রিতম তাদের সঙ্গে খানিকক্ষণ কথা বলে ফিরে এসে বলল, না হে, এরা কেউই শোনেনি ভূতের ডাক। তবে কে শুনেছে? কলকাতা থেকে আসা কিছু উচ্চিংড়ের দল। এমা, তা কি করে হয়? তবেই বোঝো। বেশি দেরি না করে ওরা ফেরার পথ ধরল। হোমস্টে পৌঁছে দেখল বাকিদের খাবার পর্ব মিটেছে। ওরাই বাকি ছিল। গরম ভাত, রাই শাক, করলা ভাজা, ডাল, স্কোয়াশের তরকারি আর ডিমের ঝোল। উফ, এলাহি আয়োজন। খাওয়া দাওয়া মিটিয়ে অঙ্কিতা জিজ্ঞেস করল, এবার ভাবছি একটু ভাত ঘুম দেব, তোমার কি মত? আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি। হ্যাঁ, ভাত ঘুমের সুযোগ কখনো হাতছাড়া করতে নেই, ওতে পাপ হয়। তারপর দুজনেই বিছানায় এলিয়ে পড়ল। এই প্রথমবারের জন্য রিতম কোনো সমবয়সী মেয়ের সঙ্গে একই বিছানায়। কৈশোরের কত রোমাঞ্চকর মুহূর্ত। তবু সে মুহূর্তের কাছে পৌঁছে তেমন কোনো খ্যাপামি করল না। অঙ্কিতাকে জড়িয়ে ধরতেই কেমন তন্দ্রা নেমে এলো দুটো চোখে। ঘুমিয়ে পড়ল দুজনেই। সূর্য ডোবার আগে উঠবে ভেবেছিল, কিন্তু শেষমেশ কারোরই সূর্য ডোবার পালা দেখা হলো না। অবশ্য মনের মানুষ কাছে পিঠে থাকলে যে কোনো মুহূর্তেই ধরণীকে স্বপ্নের দেশ মনে হয়। ছেয়ে যাওয়া অন্ধকারে দূরের কার্শিয়ংয়ে ব্যস্ততার আলো জ্বলছে তারার মতো। ঘুম চোখে সেদিকেই খানিকক্ষণ তাকিয়ে বসেছিল রিতম আর অঙ্কিতা।
প্রধানজি নিজে এসে লিকার চা স্কোয়াশ মোমো দিয়ে গেলেন। সন্ধ্যের পিছু পিছু ঠান্ডাও ঝাঁকিয়ে ধরছিল ডাউহিলকে। রিতম উঠে গিয়ে প্রধানজিকে কি একটা বলতেই প্রধানজি তড়িঘড়ি করে নিচে নেমে গেলেন। তারপর একখানা সিকিম রামের বোতল আর কিছু স্যালাড নিয়ে ওপরে আসলেন। এগিয়ে দিলেন দুটো গ্লাস আর জলের বোতল। অঙ্কিতা রীতিমতো বিস্ফারিত চোখে জিজ্ঞেস করল, এসব কি? ট্রিট বলতে পারো। ট্রিট কিসের? সেই যে সেদিন তোমাদের হস্টেলের মোৎসবে যোগ দিলে না, সেজন্য বলতে পারো। বাবা, তোমার মনেও থাকে? ওই আর কি, সামান্য চেষ্টা করি। মহাকাশে জেগে থাকা একমাত্র শহর কার্শিয়ংয়ের দিকে তাকিয়ে রিতম আর অঙ্কিতা নিজেদের ভর্তি গ্লাস দুটোকে কাছাকাছি আনল। রিতমের কণ্ঠ অনুসরণ করে অঙ্কিতাও বলে উঠল, উল্লাস উল্লাস। 3 পেগ খুবই কম সময় নেমে গেল গলা দিয়ে। অঙ্কিতা 4 নম্বর পেগে এক চুমুক দিয়েই বলল, আমার শরীরটা কেমন একটা করছে। রিতম তখন সিগারেট ধরিয়ে ধোঁয়াটুকু পুরোপুরি ফুসফুসে পাঠানোর তালিম দিচ্ছিল। অঙ্কিতার শরীর খারাপের ধরন দেখে সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে ওকে ঘরে নিয়ে গেল। চোখে মুখে খানিকটা জলের ঝাপটা দেওয়ার পর অঙ্কিতা শান্ত হল। অদ্ভুত ক্লান্ত দেখাচ্ছিল ওকে। রিতমের আফসোস হচ্ছিল, বেশ খানিকটা বাড়াবাড়ি হয়ে গেল, কিন্তু এরকম হবে বুঝতে পারেনি। অঙ্কিতাকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আদরের স্পর্শে অঙ্কিতা কেমন যেন আরও আদরের তৃষ্ণায় ছটফট করছিল। শেষমেশ এলো বহু প্রতীক্ষিত সন্ধিক্ষণ। অমোঘ টানে কাছাকাছি এসে পড়ল দুটি ঠোঁট। আদরের আলিঙ্গনে জড়িয়ে ধরল একে অপরকে। কিন্তু তার কয়েক মুহূর্ত পরেই যে কেলেঙ্কারিটা হলো তার আন্দাজ রিতমও করেনি। চোখে লজ্জার আলপনা এঁকে অন্তর্বর্তী সময়ে নিষ্পলকভাবে রিতমের দিকে চেয়েছিল অঙ্কিতা। আচমকা নিজেকে সামলাতে পারল না। শরীরের মধ্যে কেমন একটা পাক দিয়ে উঠল, আর নিমেষের মধ্যে বুঝে ওঠার আগেই রিতমের গায়ে সমস্তটা বমি করে দিল। তারপর অবশ্য রিতম সঙ্গে সঙ্গে ওকে নিয়ে বাথরুমে দৌড়ল। চোখ মুখ ধুইয়ে অঙ্কিতার থুতনি গলা পরিষ্কার করে ভিজে জামাটা সাবধানে বদলে নিয়ে গিয়ে শুইয়ে দিল। ইতিমধ্যে নিজের জামাটাও বদলে ফেলেছিল। তারপর অঙ্কিতার পাশে এক হাতের ভরে আলগোছে শুয়ে কপালে ইতস্তত আঙুল ঘোরাচ্ছিল। চোরের মতো লুকিয়ে চুরিয়ে তাকালো অঙ্কিতা। রিতম একগাল হেসে বলল, এখন ঠিক লাগছে একটু? আমি ভীষণ সরি, থাক, বিনয়ের সময় তো পালিয়ে যাচ্ছে না। তোমায় কত ঝঞ্ঝাট পোহাতে হলো। আহা, ঝঞ্ঝাট পোহাবে বলেই না মানুষ প্রেম করে, তাই না? খেয়েছো কিছু? বলেছি প্রধানজিকে আমাদের ঘরেই দিয়ে যাবে। তুমিও খাবে একটা রুটি? আমার ইচ্ছে করছে না গো। একটা রুটি খেতে খুব একটা ইচ্ছের দরকার হয় না, 2-4টে খেলে ইচ্ছে টিচ্ছে লাগে। উফ, তুমি না। প্রধানজি রিতমের কথা মতো গরমাগরম 4টে রুটি আর চিকেন দিয়ে গেছিল। অঙ্কিতা প্রথমে না না করলেও রিতম যখন যত্ন করে খাবার এগিয়ে দিল মুখের কাছে, বারণ করতে পারল না। অঙ্কিতার চোখের কোণায় সামান্য জল। ধকলের জন্য, ক্লান্তির জন্য, নাকি এই মুহূর্তের আহ্লাদে, কে জানে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুজনে দুজনকে জড়িয়ে শুয়ে পড়ল। নিয়ম ভাঙার সহস্র উপায় মজুদ ছিল। হয়তো মনের মধ্যে সামান্য ইচ্ছেও ছিল, কিন্তু কি এক নিজস্ব সমঝোতায় চুমুর চেয়ে বেশি কিছু হলো না এই পর্বে। রিতমের মনে হয় প্রতিটি স্পর্শের রেশ উপভোগ করার জন্য একটা ঠিকঠাক সময়ের প্রয়োজন হয়। অকারণ তাড়াহুড়োর সাম্রাজ্যবাদী কায়দা ওর কোনোদিনই পছন্দ নয়। এই একটা চুমুর পিছু পিছু রিতম চলে যাবে আদিম ঠিকানায়, যেখানে অর্কর ওপর প্রচণ্ড চটে গিয়ে উঠে যাচ্ছিল আর ওর হাত টেনে ধরেছিল অঙ্কিতা।
প্রথম স্পর্শ তার নিজের কক্ষপথে এসে দাঁড়িয়েছিল ঠোঁটের নাগালে। এখনো রিতমের মন কৈশোরের মতোই অতি অল্পে মেতে ওঠে। দুহাত ভাঁজ করে মাথার পেছনে দিয়ে শুয়ে থাকে রিতম, আর ওর মন নেচে বেড়ায় আনন্দে। অঙ্কিতা ওর নিকটতম গ্রহ। পরদিন দুজনেরই ঘুম ভেঙে গেছিল ভোর ভোর। প্রধানজির বদান্যতায় এক কাপ চা খেয়ে সোজা চলে গেছিল প্রধানজিরই পরামর্শে দারুণ একটা জায়গায়। বিখ্যাত হনুমান টপের গা ঘেঁষে একটা চা বাগানের মধ্যে দিয়ে অনেকটা হেঁটে যাওয়ার পথ। একদম খাদের কাছাকাছি এসে পড়তে হয়। সেখানে একটা বড় মতো পাথর রাখা। রিতম আর অঙ্কিতা সেই পাথরে চড়ে বসে বিনয়ী রোদ্দুর আর দাপুটে মেঘের যুদ্ধ দেখছিল। আচমকা অঙ্কিতা দুহাত ছড়িয়ে দিয়ে বলল, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট পার্সন। থ্যাংক ইউ রিতম, তুমি আমায় প্রথম পাহাড়ে আনলে, থ্যাংক ইউ। আমি আনলাম? ভুল বলছো, এটা কিন্তু আমারও প্রথম পাহাড়। আমরা দুজন মিলে এলাম। আর হিসেব মতো নন্দী হিলস আমাদের প্রথম পাহাড়। ও হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। তবু প্ল্যান করা থেকে এক্সিকিউট করা সবটাই তুমি সামলালে, ক্রেডিট না দিলে পাপ হবে। বেশ, আমরা বরপুত্র তব, যাহাই দিবে তাহাই লব। এই, আমরা বছরে অনেক অনেকবার পাহাড়ে আসব, ঠিক আছে? অনেকবার পাহাড়ে অনেক কিছু যে বাদ যাবে জীবন থেকে। তুমি রাজি? কি বাদ যাবে শুনি? এই যেমন ধরো, আপিস মিটিয়ে বন্ধুর বিয়েতে যেতে হবে, মেজমাসির ভাসুরপোর ছেলের অন্নপ্রাশনে হয়তো যেতেই পারবে না, এমনকি গুমো জ্বর পেল্লায় সর্দি কাশি নিয়ে অফিস দৌড়তে হবে। তখন কিন্তু পেছোবার রাস্তা নেই। চেষ্টা করলেও পারবো না। বেশ, তাহলে একবার চেষ্টা করেই দেখা যাক। এই, ফেরার জন্য কি শেয়ার ট্যাক্সি? হ্যাঁ হ্যাঁ, 12টা নাগাদ আসবে, খুব একটা দূর নয়। আর সরাইঘাট তো 8টা নাগাদ, অসুবিধা হবে না। কিন্তু খিদে পাচ্ছে, হোমস্টে ফেরার রাস্তায় কিছু খেয়ে নি? নিশ্চয়ই। একটা রুটি খেয়ে কি আর পেট ভরে? আমি ওই জন্য খান্দুয়েক সেদ্ধ ডিম এনেছিলাম প্রধানজির থেকে। আপাতত চলবে? সিরিয়াসলি? মানে তুমি তো আলাদাই গুরু। ছ্যাবলামি মারতে পারলে তোমার আর কিচ্ছু চাই না, তাই না? দুজনে আবার ফিরতে শুরু করল। ফেরার গল্পগুলো সব ক্ষেত্রেই তেমন একই রকম, মন খারাপের। তবু মানুষ ফিরে যায় বলেই পাহাড়ে ফিরে আসতে পারে। এই পাহাড়ের নিস্তব্ধতায় একে অন্যকে আবিষ্কার করতে পারে। অঙ্কিতা টের পায় রিতম ছেলেটি ওর কোনো একদিনের হঠকারী সিদ্ধান্ত নয়। ছেলেটিকে যারা হারিয়েছে তাদেরকে মনে মনে ধন্যবাদ জানায়। ঠোঁট থেকে চুম্বনের দাগ হয়তো সময়ের সঙ্গে আবছা হয়ে যায়, কিন্তু যত্নের কথাগুলো মনে থেকে যায়। অঙ্কিতা গত রাতের ঘটনায় যতবার লজ্জিত হবে ভেবেছিল, ততবারই ওর মনে হয়েছিল রিতমের কাছে বিনয় আর লজ্জা অহেতুক। এই যে একটা মানুষ কি এক মন্ত্র বলে আর সময়ের জাদুতে একেবারে নিজের হয়ে গেল, পৃথিবীতে এমন ম্যাজিক আছে বলেই বোধহয় বেঁচে থাকা এতটা সুন্দর, এতটা। পাহাড় থেকে ফিরে আসার পর রিতম আর অঙ্কিতার প্রেম ডানা মেলল কলকাতার আকাশে। গোটা কলকাতা জুড়ে উড়ে বেড়ানোর যে স্বপ্ন ওরা দেখেছিল, সে স্বপ্নই অল্প অল্প করে সত্যি হচ্ছিল প্রতি সপ্তাহান্তে। কোনো এক রোববার অঙ্কিতা বলল, এই আজ নন্দনে আসবে? নন্দনে? আরে এসোই না, তারপর বলছি। বাধ্য ছেলের মতো রিতম নন্দনে হাজির হওয়ার পর অঙ্কিতা বলল, আজ নাটক দেখব। আচমকা নাটক? ও বাবা, আমার বুবলাদার নাটক। তোমার বুবলাদা নাটকও করে? আমার বুবলাদা নাটকটাই করে, আর টিউশনি। কলকাতায় একা থাকে, আজ তোমার সাথে আলাপ করিয়ে দেব। ভয় লাগছে কেমন। তুমি না বীরপুরুষ? না না, এ আবার কখন বললাম? এ কি? ওসব বললে চলবে না। ধরে নাও আজ ইন্টারভিউ আছে। চাকরির পরীক্ষার ইন্টারভিউতেও এত চাপ লাগেনি, যেন মাইরি বলছি। তখন তো তোমার ইন্দ্রাণী ছিল, তাই না? মুখ ফসকেই কথাটা বেরিয়ে গেছিল অঙ্কিতার।
আচমকা নিভে গেল রিতম। মনে পড়ে গেল ইন্টারভিউয়ের আগের রাতের কথা। একাধিকবার ফোন করেও পায়নি ইন্দ্রাণীকে। ছটফট করছিল এই সামান্য একটা দুশ্চিন্তা ভাগ করে না নিতে পারার যন্ত্রণায়। অঙ্কিতা মাথা নামিয়ে রিতমের হাত দুটো ধরে বলল, সরি, আমি ওভাবে কথাটা বলতে চাওনি, কিন্তু বলেছ, তবে ভুল বলেছ। ইন্দ্রাণী সে সময় থেকেই আমার কাছে ছিল না, এইটুকুই। তুমি আমার উপর রাগ করো না প্লিজ, আই এম সরি। রাগ করছি না, কিন্তু পারলে আর কখনো বলবো না, প্রমিস। আচ্ছা, নাটকের নাম কি? রক্তকরবী। আগে দেখে নি, তারপর গ্রিন রুম থেকে বুবলাদাকে ডেকে আনবো। আচ্ছা, তোমার বুবলাদার কোনো ভালো নাম নেই? আছে তো, অর্জুন। হ্যাঁ, সেই অর্জুন। আচমকা ইন্দ্রাণীর কক্ষপথে এসে সব এলোমেলো করে দিয়ে হঠাৎই গায়েব হয়ে গেছিল যে ছেলেটা, সেই অর্জুন। পৃথিবী আসলে ভীষণই ছোট। সত্যিকার ঘটনাগুলো এখানে বড় বেশি কাকতালীয়। আর তাই অর্জুন ইন্দ্রাণীকে যে মামাতো বোনের সাথে কলকাতা ঘোরার ব্যস্ততা দেখিয়েছিল বেশ কিছু বছর আগে, সেই মামাতো বোনটি আর কেউ নয়, অঙ্কিতা। হিসেবগুলো কেমন গুলিয়ে যাচ্ছে, তাই না? ঈশ্বর আছেনই সমস্ত হিসেব গুলিয়ে দেওয়ার জন্য। অথচ অর্জুনের সাথে ইন্দ্রাণীর যোগসূত্র সম্পর্কে না জানে অঙ্কিতা, না জানে রিতম। রিতম তো অর্জুন নামটাই আজ প্রথম শুনল। অবশ্য রক্তকরবীর নাম দু একবার শুনেছিল ইন্দ্রাণীর কাছে। খুব মন দিয়ে দেখল নাটকটা। নন্দিনী আর বিশুপালের অধ্যায়টা ভীষণভাবে স্পর্শ করল ওকে। অথচ ও তখনও জানে না এই নন্দিনীর চরিত্রে আসলে ইন্দ্রাণীর অভিনয় করার কথা ছিল। আর ইন্দ্রাণী সেই মঞ্চ থেকে একরকম পালিয়ে গেছিল। তবে নাটক শেষ হয়ে যাওয়ার পর রিতমের মনে পড়ে গেছিল অন্য একটা প্রসঙ্গ। একাডেমি অফ ফাইন আর্টস থেকে বেরিয়ে এসে ভিড় এড়িয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে রিতম বলল, আচ্ছা অঙ্কিতা, এই পৃথিবীতে আমি কার ওপর সব থেকে বেশি রেগে আছি জানিস? কার ওপর? দেবজিৎ বাবুর ওপর। দেবজিৎ বাবু? কে এই দেবজিৎ বাবু? পাঠভবনের বাংলা স্যার। তার ওপর এখনো রেগে আছো কেন? ডাকঘর নাটকের অমল চরিত্রটা আমায় দিল না, তার জন্য এত রাগ? ইন্দ্রাণী সুধার চরিত্রে অভিনয় করেছিল, আমার খুব স্বাদ ছিল অমল হব, হলো না। আমার চরিত্রে অন্য একজন অভিনয় করল, দেখ আমারও সুধার অমল হওয়া হলো না। ইন্দ্রাণীকে না পাওয়ার আফসোস তোমার এখনো আছে, তাই না? ও থাকবেই, ও থেকে ছাড় নেই। তবে তেমন কিছু নয়, এই নাটক দেখতে এসে মনে পড়ল। মন খারাপ করো না প্লিজ। এই তোর বুবলাদা কোন চরিত্রটা করল রে? আমি তো চিনি না। বিশু পাগল? ওকে পাগলের চরিত্রেই ভালো মানায়। বেশ, তা তার সাক্ষাতের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে শুনি? দাঁড়াও, বলা আছে, ভিড় হালকা হলেই এসে পড়বে। এই যা, তোমাকে তুই বলে ফেললাম। থাক, এবার থেকে তুইটাই চলুক। হলো তাই। ভিড় কমতে একজন এগিয়ে এলো ওদের দিকে। অঙ্কিতাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো। তোর পরীক্ষা শেষ? ইউনিফর্মে কবে দেখব? আরে দাঁড়া, WBNC-তে রেজিস্ট্রেশনটা হোক তবে না। বেশ বেশ, তাও ভালো। তুই কেমন আছিস? রিতম তাকিয়ে দেখল অর্জুনের চোখের তলায় মেকআপ পেরিয়েও কালো ছাপ দেখা যাচ্ছে। অর্জুনকে দেখলে বোঝা যায় কোনো মতেই ও ভালো নেই। সেক্ষেত্রে ও কেমন আছে জানতে চাওয়াটুকুও যেন এক নিম্নমানের ব্যঙ্গ। অর্জুন তবুও একমুখ হাসি নিয়ে বলল, বিন্দাস আছি, দারুণ আছি। মাঝে মধ্যে আসতেও তো পারিস মামার বাড়ি। যেতে পারি, কিন্তু কেন যাব? মানে এই তুই চলে এসেছিস, এবার যাব একদিন। দাদা ভাইয়ের বিয়েতেও তো এসেছিলাম, তুই তো এলিই না। তখন আমার অনেকগুলো শো ছিল, জানিসই তো। একবার আসা যেত না? সে যেত অবশ্যই, কিন্তু তোর ওই ম্যাদামারা দাদা ভাইয়ের বউ দেখতে যাওয়ার ইচ্ছে হয়নি, হয়েছে? দাদা ভাইয়ের সাথে এখনো তোর কিসের সমস্যা কি জানে বাবা। সমস্যার কি আছে?
অমন গৃহপালিত পোষ্য কারো বাড়িতে থাকলে বাড়ির লোক তো খুশিই হবে। বুবলাদা, আচ্ছা ছাড়, কোন এক বন্ধুকে সঙ্গে আনবি বলেছিলি? ও হ্যাঁ, রিতম। এই যে, আর রিতম, এই হলো বিশু পাগল, সরি আমার বুবলাদা। রিতম নামটা শোনার পর অর্জুনের হঠাৎ করে ইন্দ্রাণীর কথা মনে পড়ল। ইন্দ্রাণীর তৎকালীন প্রেমিক রিতম, যাকে ও এই ফাইন আর্টসের সামনেই একদিন সবার অলক্ষ্যে হারিয়ে দিয়েছিল নিজেরই শুরু করা এক খেলায়। পরে অবশ্য নিজেও হেরে ভূত হয়ে গেছিল। কিন্তু এই কি সেই রিতম? অর্জুন রিতমের দিকে প্রথম যে প্রশ্ন ছুঁড়ে দিল তা হল, আরে রিতম, নাইস টু মিট ইউ, কোথায় থাকো? অঙ্কিতা আপত্তি জানালো, এক্ষুনি তো ঠিকুজি কুষ্টি লাগবে, কিন্তু তুই তো আলাপ করিয়েই দিলি না ঠিক করে। বললাম তো, এটা রিতম, আমার বন্ধু। শুধুই বন্ধু? তোর দাদা ভাইয়ের মতো আমার বুদ্ধিও হাঁটুতে থাকে ভেবেছিস তো? তোর তো এত বন্ধু হয়েছে, কজনের সাথে আমার আলাপ করিয়েছিস রে? না মানে, আচ্ছা ফাইন, ওকে, আমরা প্রেম করছি, ঠিক আছে? তা বেশ, এবার তো ঠিকুজি কুষ্টি জানতেই পারি, কি বলিস? অর্জুন হাত বাড়িয়ে এবার রিতমের দিকে তাকালো। রিতম হাত মিলিয়ে বলল, আমি জগদীশপুরে থাকি, ডানকুনি স্টেশন থেকে কাছেই। জগদীশপুরের নাম শুনে অর্জুনের আন্দাজ ক্রমশ নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছল, এই সেই রিতম। কিন্তু অঙ্কিতা ওকে কোত্থেকে জোটালো? আচ্ছা, ইন্দ্রাণীর সাথে পরে কি ওর দেখা হয়েছিল? এ কি জানে ওই সেই গুপ্তঘাতক? হাজার প্রশ্ন উল্কার মতো অর্জুনের মনে ঝাঁপিয়ে পড়ছিল। সে সমস্ত প্রশ্ন সরাসরি জিজ্ঞেস করারও উপায় ছিল না। উল্টে রিতম ওকে জিজ্ঞেস করল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, আপনাদের দলের নাম তো গড়িয়া নাট্যগোষ্ঠী, তাই না? হ্যাঁ বলো। আমার এক বান্ধবী এখানে বেশ কিছু বছর আগে নাটক শিখত, এই রক্তকরবী নাটকটাই বোধ হয়। তোমার বান্ধবী? কতজনই তো স্বাদ করে আসে, আবার এই জীবনের কষ্ট দেখে পালায়, মনে থাকে না অত আসলে। না মানে ইন্দ্রাণী নাম, চেনেন না আপনি? আমাকে তুমি করেই বলতে পারো। চেনো তুমি? আরে কি আশ্চর্য, বললাম তো অনেকেই আসে, অত কি মনে থাকে? এই অঙ্কিতা, শোন, আমি ওদিকে যাই, বেরোতে হবে, যাবো একদিন তোদের বাড়ি আচমকাই, জলদি দেখা হচ্ছে। রিতম, আসি আজ, হ্যাঁ, নাইস টু মিট ইউ। অর্জুন কোনো রকমে পালিয়ে বাঁচল। মিথ্যে বলতেও ইচ্ছে করল না, আর সত্যি বলার সাহস হল না। ইন্দ্রাণী ওর জীবনের সবথেকে ভয়ঙ্কর ক্ষত হয়ে এখনো দগদগে। এখনো অর্জুন ইন্দ্রাণীকে ভুলতে পারেনি। পরে ফের ছুটে যেতে ইচ্ছে করেছিল, পারেনি। কোন মুখেই বা ফিরে যেত? অর্জুন চলে যাওয়ার পর অঙ্কিতা ওর ব্যবহারে তাজ্জব হয়ে গেছিল। রিতম জিজ্ঞেস করল, তোমার দাদা আচমকা রেগে গেল কেন? তুমি কিছু মনে করো না, দাদা কিন্তু অমন নয়। সে ঠিক আছে, কিন্তু আমার কি প্রশ্নটা করা ঠিক হয়নি? না না, এতে বুবলাদার রেগে যাওয়ার কি আছে আমিও ঠিক বুঝলাম না। যাকে, বাড়ি ফিরবে তো নাকি? হ্যাঁ বাড়ি তো ফিরবই, রাতও হলো, চলো। রিতম আর অঙ্কিতা ফেরার পথ ধরল, আর ওদের পিছু নিল অতীতের আরেক চরিত্র, অর্জুন, যে কোনো না কোনো দিন হয়তো সামনে আসবে। কোনো না কোনো দিন ইন্দ্রাণীর সমস্ত ঘটনা রিতম জানতে পারবে, অর্জুনের সমস্ত ঘটনা জানতে পারবে অঙ্কিতা। বিপুলের কাছে সমস্ত হিসেব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কি হবে সেদিন?